নমস্কার। শুরু হচ্ছে নাটক অমূল্য নিধি। রচনা সঞ্জয় চট্টোপাধ্যায়, আলো গোপাল রাজ ও অয়ন রাজ, আবহ অভিজিৎ কেশ, নির্দেশনা ও সামগ্রিক পরিকল্পনা ধ্রুবজ্যোতি কেশ, বিশেষ সহযোগিতা অমিতাভ চন্দ্র। অভিনয় করেছেন স্বয়ংপ্রভা, সংঘমিত্রা তাকেশ, জগাই বিবেকানন্দ রায়, দীপু মেঘমল্লার কেশ, জ্যোতিপ্রকাশ দেবব্রত দে, মল্লার ধ্রুবজ্যোতি কেশ। শুরু হচ্ছে নাটক অমূল্য নিধি। জেঠুর কাগজে তোমার ছবি ছেপেছে। কি বলছিস? হ্যাঁ, আমার ছবি? হ্যাঁ গো, এই দেখো। কই কই দেখি কাগজটা। তুমি কাগজ নিয়ে কি করবে? উঠতে না? এই তুই একা লেখাপড়া শিখেছিস না? আমরা সব গমু কোথায় না? জগাই, এত অল্পতে খেপে যাস বলেই সারাক্ষণ ওরা তোকে খেপায়। যা, তুই তোর কাজে যা। কাজেই তো যাচ্ছিলুম, এদিকে আবার গোষ্ঠীর কাজ বাকি পড়ে আছে। আজ বুধবার, হাটে যেতে হবে তো, তাই জানতে এসেছিলাম তোমার কিছু লাগবে কিনা। ও হ্যাঁ হ্যাঁ, ভালো কথা মনে করেছিস। এই নে, এই কলমটা রাখ, একটা ভালো রিফিল কিনে আনবি। আচ্ছা ঠিক আছে। শোন, সাদা কাগজ ফুরিয়ে গেছে, এক দিস্তা ভালো সাদা কাগজ এনে রাখবি, বুঝলি? ঠিক আছে। একটা কথা বলবো? হ্যাঁ, তোর ওই রাগের কথা না হলে বল। আমাকে তো তুমি সবসময় রাগ করতেই দেখো। তা তো দেখি। বুঝছো, বলবোই না। সেই ভালো, কাজটা সেরাই, যা যা। এই কথাটা তোমার আদরের এই দীপু আর ওই বাসন্তীকে বলতে পারতে? বাবারে, তুই শুধু বোকায় নোস রে, হদ্দ বোকা। ওদের দুজনকে যে আমি ইচ্ছে করে একটু আশকারা দিয়ে বুঝিস না। দেখ হাসছিস, হ্যাঁ? সব জানিস, সব বুঝিস, তাও হিংসে করিস। এই তোর লজ্জা করে না? যা যা যা, বেলা হয়ে গেছে, কাজ সেরে নে গা, যা যা। উফ, সারাদিন তোদের খালি ওই খুনসুটি। থাক থাক, ওই কাগজটা রাখতে ছাপা হয়নি। হাত খোলা গেলে আমি কি নেই করতে পারবো। আমাকে বলছো কেন? কেন না? হ্যাঁ হ্যাঁ, কি নেই করবো। তোর কাগজ রাখ, আমি কি নেই এদিকে আয়, করবো। এদিকে আয়। আমি পড়ে শোনাই। দে আমাকে, দে কাগজটা। তোমার বই লেখার কথা লিখেছে। এই কাগজ তুই কোথায় পেলি? পাবো আর কোথায়? ওই তো নদীর ধারে কাঁকড়া ধরতে গিয়েছিলাম, ওইখানে প্রকাশের সাথে দেখা হলো। জেঠু আমাকে দেখতে দিয়ে এটা হাতে টুক করে ধরিয়ে দিল। কিন্তু যাই বলো বড় মা, তোমার ছবিটা মোটেই ভালো ছবি না, কেমন একটা কালি দাগা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শোন, তুই হাত মুখ ধুয়ে পড়তে বসকা, হ্যাঁ? যা। কাজটা যে কি করলে প্রকাশ, মোটেই ভালো করলে না কাজটা। আমার মধ্যে মাঠ আছে আর পাগল পাগল কাঠ ফাটা রোদ,
আছে অনেক কুটির বাড়ি, শ্যামসোহাগী ফুলের চারা, দরজা আছে মেঘের সমান, জানলা মোটে একটি দুটি, দু একটি এই জানলা দিয়ে অনেক অনেক গান ঢুকে যায়। আমার মধ্যে স্রোত আছে আর সুরঙ্গ আর পাতাল আছে, আমার মধ্যে প্রাণের খেলা, খেলবো বলে দাঁড়িয়ে আছি। কি কি ব্যাপার, বাইরে এমন রঙিন গোধূলি, অথচ তোমার আকাশ এমন মেঘাচ্ছন্ন কেন? কাজটা তুমি ভালো করনি প্রকাশ। কেন? শ্যামল কান্তি দাসের কবিতা থেকে তো কোট করলাম। হ্যাঁ, একটু এডিট করে আমি নিয়েছি। কবিতার কথা বলছি না। কিন্তু আমি তো কবিতার কথাই বলছি। ঠাট্টা রাখো তো। এই যে এটা কি করেছো? এটা ও এটা, আরে এ বিষয়ে তোমাকে বেশি না ভাবলেও চলবে। বাহ, বিষয়টা আমাকে নিয়ে আর আমি ভাববো না বলছো? আরে কি দরকার, এই যে দেখো, আমরা তো আকাশ বাতাস নিয়ে কত কথাই বলি, তা সেই নিয়ে কি তারা কি কিছু ভাবে না কিছু বলতে আসে? দেখো প্রকাশ, আমি তোমাকে অনেকবার বলেছি যে প্রচার করার মতো কোনো কাজে আমি করছি না। তাছাড়া আমার আগে এই কাজ অনেকেই করে গেছেন আর তারা প্রত্যেকেই আমার নমস্য। হ্যাঁ, তারা প্রত্যেকে আমারও নমস্য, তাদের কাজকে আমি সদা সর্বদা কুটনিস করি। কিন্তু তা বলে তুমি যে কাজটা করছো বা করতে চাইছো, সেটার একটু প্রশংসা করতে পারবো না? কেননা তাদের কাজের সঙ্গে তোমার কাজের কিছুটা হলেও ফারাক রয়েছে। ফারাক তো আছে। দেখো দেখো, রবি ঠাকুর লালন সাহের গানকে মানুষের সামনে তুলে ধরেছে। হ্যাঁ, ধরেছিলেন। উপেন্দ্রনাথ ভট্টাচার্য বাংলার বাউল আর তাদের গান নিয়ে বিস্তর গবেষণা করে গেছে। হ্যাঁ। আর আমি এমন কোনো মহৎ কাজ করছি না প্রকাশ। আমি শুধুমাত্র লালন আর তার সমসাময়িক বাউল ফকিরদের কাজের একটা বিশেষ দিককে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কিন্তু তুমি যদি এইভাবে না, এর মধ্যে কোনো কিন্তু থাকার কথা নয়। দেখো প্রভা, আজকের পৃথিবীটা এক কড়াই ফুটন্ত তেলের মতো টকবক করে ফুটছে। রাজনৈতিক সামাজিক পরিস্থিতি মানুষের অস্তিত্বকে ক্রমশ বিপন্ন করে তুলছে। আর এই রকম এক অস্থির সময়ে দাঁড়িয়ে তুমি যদি লালন বা সমসাময়িক বাউলদের জীবন দর্শনের মধ্য দিয়ে আজকের এই অস্থিরতাকে দূর করার কোনো রাস্তা খুঁজে পেতে চাও, সে তো খুব ভালো কথা। না, ভালো কথা নয়। জানো আমার লেখাটা কিছুতেই এগোতে চাইছে না। সে কি, কেন? বারবার কোথাও একটা হোঁচট খেয়ে থেমে যাচ্ছে। বাংলার বাউল সাহিত্য আর তাদের জীবন দর্শন নিয়ে আমি যত পড়ছি তত বেশি করে নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে। জানো, মনে প্রশ্ন যাচ্ছে, আমি কি লেখাটার যোগ্য? যে দর্শনকে আমি মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছি, আমি নিজে তা কতটা মেনে চলতে পারছি বলো? আবার সেই পুরনো কথা। দেখো প্রভা, ওগুলো তোমার অতীত, ওগুলোকে মন থেকে মুছে ফেলো তো। সবকিছু কি মন থেকে মুছে ফেলা যায়? না, যায় না জানি, তবে মুছে ফেলতে হয়। দেখো, এই অতীতটা যেমন তোমার কাছে সত্য, বর্তমানটাও তো ঠিক তেমন ভাবে সত্য। তাহলে তুমি এই বর্তমানের সত্যটাকে আঁকড়ে ধরো আর সামনে এগিয়ে চলো। যে মস্ত বড় একটা ফাঁক থেকে যায় প্রকাশ। বর্তমানের ফাঁক দিয়ে মাঝে মধ্যে আমার কালো অতীত উঁকি মারে। আর তার মধ্যে তুমি যদি এইভাবে আমাকে 5 জনের হাতে উন্মুক্ত করে দাও, তাহলে আরে দুধ, কি বলছো এসব? এই 5 কান করার কথা ওই একটা ছোট লোকাল নিউজ ট্যাবলয়েড। শোনো, যত ছোট বা আঞ্চলিক পত্রিকায় হোক, তার সার্কুলেশন কিন্তু কম নয়। এই নিশ্চিন্তপুর তো বটেই, আরো 4-5টা জেলায় এই দক্ষিণের বারান্দার একটা ভালো সার্কুলেশন রয়েছে তো। হ্যাঁ, তা আছে। সেই জন্য তো ভয় পাচ্ছি। দেখো, আমি চাই না আমার পরিচয় এই নিশ্চিন্তপুর ছাড়িয়ে বাইরে কোথাও পৌঁছে যাক, এটা আমি চাই। এই তো এবার তুমি নিজেই নিজের কথার কন্ট্রাডিক্ট করছো। দেখো, তোমার লেখা পড়ে মানুষ তার মানসিক শান্তির পথ খুঁজে পাবে, এটাই তো তুমি চেয়েছো। চেয়েছি বইটা বের হলে মানুষ আমার লেখা পড়ে, কিন্তু আমি নিজেকে 5 জনের সামনে নিয়ে যেতে চাইছি না। সবাই আমার লেখা পড়ে আমার দর্শন থেকে জানবে প্রকাশ, কিন্তু আমাকে না। সত্যি সত্যি প্রভা, আমি না মাঝে মধ্যে তোমাকে ঠিক বুঝে উঠতে পারি না। তুমি তোমার চারদিকে কিরকম যেন একটা রহস্যের দেয়াল তুলে রেখে দিয়েছো। আমি ওই রহস্যের দেওয়ালগুলোকে ভেঙে দিয়ে ওই দরজাগুলোকে খুলে দিতে চাই প্রভা। চেও না প্রকাশ, চেও না। কিছুটা রহস্য চিরটা কাল এই অন্তরালে থাকাই ভালো। যাকে দাও। কি কি সব সময় তুমি বলে যাচ্ছ? হ্যাঁ, জানো দাও। এটার মধ্যে না লালনের আরো 100টা গান রয়েছে। হ্যাঁ, তাই তো দেখো বললে, দেখো দাও দেখি। দেখো, তোমার কাজে অনেক সুবিধা হবে এটা। দেখো, হ্যাঁ, এই গানটা একটু দেখো, দেখো, একটু গাও গাও।
গাও না রে, অনেকদিন গাওনি, গাও তো। আচ্ছা দাঁড়া দাঁড়া। বাড়ির পাশে আর সেথায় এক পড়শে বসত করে আমি একদিনও না দেখিলাম তারে। বাড়ির পাশে আর সেথায় এক পড়শে বসত করে আমি একদিনও না দেখিলাম তারে। গেরাম ঘিরে আগাদ পানি হতার নাই কিনারা নাই তরণী পারে। মনে বাঞ্ছা করে এই যে শুনছেন? দেখবো ও মশাই, শুনছেন? হ্যাঁ বলুন। আচ্ছা, স্বয়ংপ্রভা সান্যালের বাড়ি কি? হ্যাঁ আমি স্বয়ংপ্রভা সান্যাল। যাক, তাহলে ঠিক জায়গাতে এসে পৌঁছেছি। হ্যাঁ কিন্তু আপনি কে? স্বয়ংপ্রভা সান্যালের সঙ্গে আমার একটু দরকার আছে, আমি ওনার সঙ্গে একটু দেখা করতে চাই। হ্যাঁ সেজন্যই তো জানতে চাইলাম আপনি কে, আপনার নামটাই বা কি? আপনি বোধহয় আমার কথাটা ঠিক বুঝলেন না। আমার প্রয়োজনটা স্বয়ংপ্রভা সান্যালের সঙ্গে। আমি ওনাকে এই সমস্ত কথা খুলে বলবো। বেশ বলুন, আমি স্বয়ংপ্রভা সান্যাল। আমি মানে আমার নাম হচ্ছে মল্লার আচার্য। আচার্য? আচ্ছা মানে তুমি ওই না না, মানে টানে কিছু না। আমার বাড়ি কেতুগ্রাম। আমার বাবার নাম সুবিনয় আচার্য এবং আমি মল্লার আচার্য। প্রকাশ, ও সুবিনয়ের ছেলে মল্লার আচার্য। আপনি মানে তুমি সুবিনয় আচার্যের ছেলে? সেটাই তো বললাম। কেতুগ্রাম হাই স্কুলের পাশে যার বাড়ি, নিখিলেশ আচার্যের আরে ছেলে। বাপরে, আরে বাপরে, আপনি তো দেখছি আমাদের সম্বন্ধে অনেক খোঁজ খবর রাখেন। হ্যাঁ, আমি সেই সুবিনয় আচার্যের ছেলে মল্লার আচার্য। সো সারপ্রাইজিং। নাথিং সারপ্রাইজিং, নাথিং সারপ্রাইজিং। আমি সুবিনয় আচার্যের দ্বিতীয় পক্ষের স্ত্রীর একমাত্র সন্তান। আমার মাকে আপনি চিনবেন না ম্যাডাম। আমার বাবাকে ছেড়ে চলে আসার 6 মাসের মাথায় আমার মাকে আমার বাবা বিয়ে করেছিলেন। এনিওয়ে, সেসব পুরনো কথা বলে তো এখন আর কোনো লাভ নেই। ও তাহলে তুমি সুবিনয়ের দ্বিতীয় পক্ষের সন্তান। ইয়াস। তা তুমি স্বয়ংপ্রভার ঠিকানা পেলে ঠিক কিভাবে? ও, ওই একটা কি যেন নিউজ পেপার দেখছিলাম, ওই নিউজ পেপারটা দক্ষিণের বারান্দা। হ্যাঁ ওটা ওটা আমারই সম্পাদনায় এখান থেকে প্রকাশিত হয়। ও ফাইন, তার মানে আপনি জ্যোতিপ্রকাশ গোস্বামী। হ্যাঁ। যাক, আপনার দৌলতে এতদিন পর আমি এই ভদ্রমহিলার সন্ধান পেলাম। ওয়েল, আমি কি ফর্মালি আপনাকে একটা থ্যাঙ্কস জানাতে পারি? না মানে আপনাদের মতো লোকদের আবার এসব জানালে খাটো টাটো করা হয় তো, তাই। না ওসব ফর্মালিটির কথা থাক। তা তুমি এখানে হঠাৎ কি মনে করে? সে কি, আপনি এত কথা জানেন আর এটা জানেন না যে আমি কেন এখানে এসেছি? নো প্রবলেম, উনি জানেন, জিজ্ঞেস করে দেখুন। আচ্ছা শোনো শোনো, তুমি অনেক কথা বলছো। হ্যাঁ, তা তুমি যে সুবিনয়ের ছেলে বলছো, তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? জানতাম আপনি জিজ্ঞেস করবেন। এই দেখুন, এই ছবিটা দেখতে পাচ্ছেন? আমার বাবার সঙ্গে তোলা বছর 2 আগেকার একটা ছবি। আমাকে কি সুন্দর চেনা যাচ্ছে, তাই না? আর আমার ওই ব্যাগে, ট্যাবের মধ্যে আমার সমস্ত ডিগ্রি কোর্সের টেস্টিমোনিয়াল আছে, আর সেখানে আমার নামের পাশে আমার বাবার নামটাও জল করছে। আপনি চাইলে সেগুলো আমি সাবমিট করতে পারি। তার আর কোনো দরকার হবে না। ওকে। আচ্ছা ম্যাডাম, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? কর। আচ্ছা, এই ভদ্রলোক কি, মানে আপনি কি এনাকে বিয়ে করেছেন? আরে না না না, উনি আমার খুব ভালো বন্ধু। হ্যাঁ? হ্যাঁ, আমার একটা বিশেষ কাজে উনি দীর্ঘদিন আমাকে সাহায্য করে আসছেন। বিশেষ কাজে দীর্ঘদিন সাহায্য করে আসছেন? ফাইন, নিজের সমস্ত কাজ করব ছেড়ে। কি বলতে চাইছো তুমি? কিছু বলতে চাইছেন? ইনফ্যাক্ট আপনার পার্সোনাল লাইফ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তাহলে এখানে এইভাবে ছুটে এলে কেন? আস্তে আস্তে গলা নামিয়ে কথা বলুন আমার সাথে। চড়া গলায় কথা বলবেন না প্লিজ। আর খুব ভালো বন্ধুর তো চড়া গলা হওয়া উচিত নয়। কি বলেন স্বয়ংপ্রভা দেবী ওরফে আমার বাবার প্রথম পক্ষের স্ত্রী? ওয়েল তোমাকে ভদ্রভাবে জিজ্ঞেস করছি, তা তুমি ঠিক কোন উদ্দেশ্য নিয়ে এতটা রাস্তা ছুটে এসেছো সেটা জানতে পারলে খুশি হতো। এই তো লাইনে এসেছেন। শুনুন, বেশি দানাই পানাই আমার ভালো লাগে না। স্ট্রেট জানাতে এসেছি। আমার বাবা বলেছিলেন যে আমাদের বাড়ির একটা অমূল্য সম্পদ আপনি ছেড়ে নিয়ে চলে এসেছেন। কি তাই তো? যদি সত্যি হয় কি করবে তুমি? কিচ্ছু না, কিচ্ছু না। বাবা শুধু বলেছিলেন যে আপনার সঙ্গে যদি কোনোদিন আমার দেখা হয় তাহলে যেন আমি ওই অমূল্য সম্পদটা ফেরত নিয়ে যাই, এবং সেইটা করতে এসেছি। তা তোমার বাবা নিজে এলেন না কেন? এই মা, কি করে আসবেন? কি করে আসবেন? তিনি তো এখন
বললে তুমি? সুবিনয় নেই? না, 3 মাস হয়ে গেল। কি কি হয়েছিল সুবিনয় বাবু? সেরিব্রাল। টানা 3 দিন হাসপাতালের বিছানায় শুয়ে আর তোমার মা? আপনি দেখছি কোনো খবরই রাখেন না। না মানে আমার মা তো সেই আমার কোন ছোট্টবেলাতেই, যাকে যেটা বলছিলাম, আমার বাবা যখন ওই হাসপাতালের বিছানায় শুয়ে একটু একটু করে কোমার দিকে চলে যাচ্ছিল না, ঠিক সেই সময় উনি 3-4 বার আপনার নামটা নিয়েছিলেন। কি অদ্ভুত, তাই না? কি অদ্ভুত, যে মেয়ে ছেলেটা তাকে বিট্রে করলো, মরবার আগে পর্যন্ত লোকটা তার নামটা এ শোনো শোনো শোনো, এই ভাষায় কেউ এখানে কথা বলে না। ও, এই ভাষায় এখানে কেউ কথা বলেন না? না, বলেন না। তাহলে কি ভাষায় কথা বলে? হিব্রু? যাকে ফালতু ফুটেজ খেয়ে কোনো লাভ নেই, আমাদের বাড়ির মালটা দিয়ে দিন, আমি এখান থেকে ফুটে যাই। জগাই, হ্যাঁ বড় মা। একবার এদিকে আয়। শোন, তুই এই ভদ্রলোককে আমার পুকুর পাড়ের ওই খালি ঘরটা দেখিয়ে দে। আজ রাতটা ওইখানেই থাকবে। না 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 ম্যাডাম, না, রাত কাটাবার জন্য আমি এখানে আসিনি। আর অহেতুক আমার জন্য কাউকে খাটাতেও আমার খুব একটা ভালো লাগে না ম্যাডাম। শোনো, আমি কারোর কথা ভেবে কথাগুলো বলছিলাম না, শুধুমাত্র পরিস্থিতির কথা ভেবে বলছিলাম। আর চাইলেও তুমি আজকে কেতুগ্রামে ফিরে যেতে পারবে না। আর এখন তো বোধহয় কলকাতা ফেরার কোনো বাসও নেই, আর এখানে হোটেল লজ কিচ্ছু পাবে না তো। তাই বললাম আজকে রাতটা এখানে থেকে যাও। যা। হ্যাঁ, আপনি আসুন। বেশ বেশ বেশ, আপনার কথাটাই না থাকলো, আমাকেও তো আমার মালটা বুঝে নিতে হবে। চলো। ও ম্যাডাম, শুনুন, কেতুগ্রাম থেকে কলকাতা হয়ে এতটা পথ বুঝিয়ে আমি এখানে এসেছি, বুঝতেই পারছেন, খালি হাতে ফেরবার জন্য নয়। এখন আপনি যদি কোন রকম ছকবাজির চেষ্টা করেন, সেটা কিন্তু মোটেই ভালো হবে। এই মল্লার আচার্য কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবেন। তুমি কে গো? ও, বুঝেছি, বড় মা জগাই দাদার বদলে তোমাকে কাজে রেখেছে বুঝি? ঠিক হয়েছে। জানো তো, এই জগাই দাদারা না খুব বদমাস, খালি আমাকে ধমক দেয়। বড় মামাকে বলেছিল একটা ভালো কাজের লোক পেলে ওকে তাড়িয়ে দেবে। যাক, তুমি এসে গেছো, এখন ভালোই হয়েছে। আচ্ছা, তুমি আমাকে জগাই দাদার মতো বকবে না তো? বলো না। চল। ও বড় মা, বড় মা, তোমাকে সব বুঝিয়ে দিয়েছো তো? তুমি কাঁদছো কেন? না শোনা, কি হয়েছে তোমার? বাড়ির কাছে নারসিনগর সেথায় এক ঘর পড়শি বসত করে, সেথায় এক ঘর পড়শি বসত করে। আমি একদিনও না দেখলাম তারে, বিরামের অগাধ পানি। জগাই দাদা, ও জগাই দাদা, লোকটা কে গো? আমি জানি না। সে কি গো, তুমি জানো না? আমি কিন্তু সব জানি। এই এই কি কি জানিস তুই? কি ওই লোকটাকে, ওই লোকটাকে বড় মা তোমার বদলে কাজে রেখেছে। এই ছেলেটা না সব ব্যাপারে নাক গলানো তোর একটা অভ্যাস হয়ে গেছে। ও জগাই দাদা, লোকটা ভালো নয়। কেন? কি করে বুঝলি? একটু আগে ও জানলা দুকি মেরে চারপাশ দেখছিল। ও, এতে লোকটা খারাপ হয়ে গেল। লোকটা যদি খারাপ না হবে তাহলে চলে যাবো। বড় মা কাঁদছিল কেন? এই ছেলেটা না বকে বকে আমার মাথাটাকে। রে, কি নাম তোর? আমার নাম, হ্যাঁ? আমার নাম দীপু, আর আমার দিদির নাম বাসন্তী। আর স্বয়ংপ্রভা সান্যাল কি হয়? বড় মা। বড় মা নিজের মা নয়? বড় মা আমাদের সবাইকে নিজের ছেলে মেয়ের মতনই ভালোবাসে। আচ্ছা, তাহলে তোমাদের বড় মা ভালোবাসতেও জানেন, কিন্তু এদের নিজেদের বাবা মা সব কোথায় থাকে? এদের নিজেদের বাবা মা বন্যায় ভেসে গেছিল।
সেই থেকে বড় মায়েদেরকে আশ্রয় দিয়েছেন। ও। আচ্ছা, আপনি কি কিছু নেবেন? কিছু নেব? এই সন্ধ্যাবেলায় আমার ঠিক যেটা দরকার তোমাদের এই তপবনে বোধহয় সেটা মিলবে না। আপনি চা খাবেন? চা দুধের স্বাদ বলে মেটাবো? বেশ তাই হোক। যা ঘরে গিয়ে দেখ বাসন্তী চাটা হলো কিনা, বলে নিয়ে আয় তাড়াতাড়ি। আপনি ঘরে গিয়ে বসুন, চা হয়ে গেলে আমি ঘরে দিয়ে না না, ঘরে যাবো না, ঘরটা বড্ড ঘুমট, বুঝলে? এখানটাই বেশ ভালো। তবে জগাই, হ্যাঁ। তোমাদের এখানকার ব্যবস্থা বেশ খুব ভালো। ব্যবস্থা? ব্যবস্থা বলতে? ব্যবস্থা বলতে এই থাকার জায়গা, অ্যাটাচ বাথ, রানিং ওয়াটার, ইলেকট্রিসিটি, মানে সবকিছু মিলিয়ে একবারে বেশ দারুণ একটা ব্যাপার। তোমাদের এই নিশ্চিন্তপুরের মানুষ অতিথি আপ্যায়নটা বেশ খুব ভালো করতে জানে। নিশ্চিন্তপুরের আর কোথায় কি হয় বলতে পারবো না, তবে বড় মা আমাদেরকে যেমনটি আদেশ করেন আমরা তেমনটি পালন করে থাকি। আচ্ছা, তোমাদের বড় মা কি কাজকর্ম করেন? বড় মা? হ্যাঁ। বড় মা কাজ করতে যাবেন কেন? তার জন্য তো আমরা রয়েছি। না না, সেটা বুঝলাম, কিন্তু এই যে তোমাদের মতো সব এতগুলো বাচ্চা বাচ্চা সব লালন পালন করতে হয়, হ্যাঁ। তার তো একটা খরচা আছে। সেই আছে? খরচাটা কোথা থেকে আসে? এটা ছোটখাটো একটা খামার বাড়ি। হ্যাঁ। সম্বৎসর এখানে নানা রকমের শাকসবজি তরি তরকারি চাষ হয়। তাছাড়া দুটো পুকুর আছে, সেখানে মাছ চাষ হয়। তাছাড়া ধরুন গরু, ছাগল, হাঁস। মার্ভেলাস মার্ভেলাস মার্ভেলাস। এই ভদ্রমহিলার ব্যবসায়ী বুদ্ধির প্রশংসা না করে থাকা যায় না। চা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুই যা, তুই গল্প টল্প কর ওনার সঙ্গে, আমি চাটা নিয়ে আসি। তোমার নাম মোল্লা? কে বললো? বড় মা? না গো, জগাই দাদা বলেছে। জগাই দাদা মানে ওই আদবুড়ো লোকটা তো দাদা? সবাই ওকে জগাই দাদাই বলে। ও আচ্ছা। আচ্ছা, মোল্লার মানে কি গো? কি মোল্লার মানে? মোল্লার মানে গিয়ে হলো একটা রাগের নাম, বুঝলি? রাগ? হ্যাঁ। এমন রাগ কার হয় গো? এই দূর, মানুষের রাগ নয়, এটা এটা একটা গানের রাগ। গানের আবার রাগ হয় নাকি? হয় রে, এটাই হচ্ছে তোর বৃষ্টির রাগ, বর্ষার রাগ। এই বলছো গান, আবার এই বলছো বৃষ্টি। আপনার চা দাও। চায়ে দুধ মিষ্টি ঠিক হয়েছে তো? একদম পারফেক্ট। কে বানিয়েছে? বাসন্তী, বড় মার আরেক পুষি। আপনি বরঞ্চ চাটা খান, আমি সেই সময় দীপুকে খাইয়ে নিয়ে আসি। বাবু একবার ঘুমিয়ে পড়লে তো বাবুকে আবার টেনে তোলা যাবে না, আর সারাদিন তো হই 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 করে ঘুরে বেড়াবো। এই চল, না, চল, আমি খাবো খাওয়া না। রেডি হয়ে আমি গেছে। খাবো না। চ, খাওয়া না। রেডি হয়ে গেছে, না। চল না রে বাবা, বাবা, খেয়ে এসে ভালো গল্প লাগে না, করি। সব সময় বেশি বেশি করে ভালো লাগে না। শোনো শোনো শোনো, আমার কথাটা তো শোনো একবার। ও প্রভা, এইসব তুমি কি বলছো? ওই জিনিসটা তুমি ওই ছেলেটার হাতে তুলে দেবে? দেখো, সুবিনয় অবর্তমানে মল্লারই ওটার প্রকৃত দাবিদার। কিসের দাবিদার? ওই রাফিয়ান টাইপ ছেলেটা ওই জিনিসটার মূল্যটা বুঝবে? দেখো, একদম কিছু না বুঝলে এতটা দূর ছুটে আসবে কেন বলো? টাকার লোভে, বুঝলে? শুধুমাত্র টাকার লোভে। হয়তো ভেবেছে তুমি কোনো দামি জিনিস বা গয়নাগাটি নিয়ে চলে এসেছো। হ্যাঁ, ওর তো মূল্য আছে, ওটা তো দামি বটেই। হ্যাঁ আছে, আছে। সেটা তোমার কাছে আছে, আমার কাছে আছে, আর 5টা সমজদার মানুষের কাছে আছে। ওর কাছেও আছে। দেখছো না ওটা পাওয়ার জন্য ও কিরকম মরিয়া হয়ে উঠেছে? বেশ, বুঝলাম মরিয়া হয়ে উঠেছে, কিন্তু তুমি কেন ওটা ওকে দিতে যাবে? ও তোমার কে হয়? ও আমার কে হয়? ঠিক সেটাই না আমি ঠিক বুঝে উঠতে পারছি না, জানো তো। আচ্ছা শোনো, আমি যদি বুঝে উঠতে পারি সবার আগে তোমাকে জানাবো। এই হাতটা রাখো তো। আরে সব কিছুকে এরকম ভাবে হেসে উড়িয়ে দিও না। বাস্তবটা তো সহজ নয়। বাস্তবটা যে কত কঠিন সেটা বোধহয় আমার থেকে ভালো কেউ বেশি জানে না প্রকাশ। যাকে চলো, অনেক রাত হয়েছে, আজকে ওসব থাক। তাহলে তুমি যেটা ঠিক করেছো সেটাই করবে। আমি যে দায়বদ্ধ প্রকাশ। কিসের দায়বদ্ধতা? ওই জিনিসটা ওই ছেলেটার হাতে তুলে দিতে তোমার বুক কাঁপবে না? কি হলো, চুপ করে গেলে কেন? সত্যি দেখো, এইভাবে নিজেকে যদি নিঃশেষ করে দাও তাহলে তোমার নিজের বলতে কি থাকবে? আমি কিছু জানি না প্রকাশ, আমি কিছু জানি না। আমাকে কিছু বলো না, আমার ভালো লাগছে না। বেশ, এখনো সময় আছে।
যা করার একটু ভেবে চিনতে করো। আচ্ছা ঠিক আছে, ভেবে চিনতে তো আজকে রাতটা যা, কালকে ভাবা যাবে। বেশ, বেশ। সারাক্ষণ তুমি এই এক কথা ভেবে চিনতে আচ্ছা, ভেবে চিনতে। ঠিক আছে। শোনো, কালকে সকালে যখন আসবে না, ওই কাগজপত্রগুলো সঙ্গে নিয়ে আসুন আসবে। ম্যাডাম আসুন। আপনার বাসন্তী কিন্তু চাটা মোটেই মন্দ বানান। প্রথমে তো ভেবেছিলাম ওই দুধ চিনি গোলা কোনো একটা শরবত জাতীয় কিছু একটা হবে। আপনি বুঝি রাত্রিটা এখানেই থাকেন? আমি চললাম প্রভা। শোনো শোনো, ওই দিকটা অন্ধকার আছে, এই টর্চটা নিয়ে যাও। না লাগবে না, ব্যাগে টর্চ আছে। আচ্ছা। বলছি কাল সকালে আসতে হবে? না আমার হ্যাঁ, কোনো ওই তো। প্রয়োজন নেই, নিতান্ত আপনার দরকার থাকলে আসতেই পারেন। প্রশ্নটা আমি প্রভাকে করেছি, তোমাকে নয়। সো হোয়াট, আপনার উত্তর পাওয়ার দরকার ছিল, পেয়ে গেলেন, ব্যাস। আমি চললাম প্রভা। এসো আপনি কোথায় যাচ্ছেন ম্যাডাম? আমার ঘরে। আমাকে আমার মালটা দিয়েছেন? কি বলছো এত রাতের বেলা? আরে নিজের জিনিস বুঝে নেবো, তাতে দিন আর রাতের কি আছে বলুন তো? সকাল সকাল হিসাবটা মিটিয়ে রাখুন না। সকালে সূর্যের আলো ফোটার সাথে সাথে আমিও এখান থেকে ফুটে যাব, ব্যাস। সরি মল্লার, একটা প্রশ্ন না করে থাকতে পারছি না। বলুন। আচ্ছা, তুমি কি জানো ঠিক কোন জিনিসের সন্ধানে তুমি এই এতটা রাস্তা ছুটে এসেছো? আগে মালটা আমি হাতে পাই, তারপর তো জানতে পারবো। ও মানে সুবিনয় তোমাকে এই ব্যাপারে কিছু বলেনি, তাই তো? না, ডিটেলসে কিছু বলেনি, শুধু বলেছিল আমার জীবনের একটা অমূল্য সম্পদ আমি হাতে পেয়েও ধরে রাখতে পারি। প্রভা সেটা ফাঁকি দিয়ে নিয়ে চলে গেছে। ব্যাস এইটুকু? কেন, আরো কিছু জানার দরকার ছিল? সেটাই যদি বুঝতে, তাহলে তো এত কথার প্রয়োজন ছিল না। হে হে, আপনারা কি শুরু করেছেন বলুন তো? আমাকে ল্যাজে খেলাচ্ছেন নাকি? সোজা কথায় ঝেড়ে কাশুন না। বলবো মল্লার, বলবো। এসে যখন তুমি পড়েছো সবটা না শুনে ছাড়। না ম্যাডাম, আমার কিচ্ছু শোনার দরকার নেই। আমার প্রয়োজন আমার মালটা, ওই মালটা। বারবার এই শব্দটা উচ্চারণ করে নিজেকে ছোট করো না তো, আমাদের কষ্ট হয়। হ্যাঁ, কষ্ট হয়? হ্যাঁ, কষ্ট হওয়াটাই তো স্বাভাবিক। ওই মালটা সরি, মানে ওই জিনিসটা আপনাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, কষ্ট হওয়াটাই তো স্বাভাবিক। আর আপনাকেও বলি, আমার বাবার সঙ্গে সংসারটা করতে পারলেন না, ঠিক আছে, কিন্তু আমাদের বাড়ির একটা অমূল্য সম্পদ আপনি বেমালুম ঝেড়ে নিয়ে চলে এলেন। আপনাকে দেখে তো সেরকম মনে হয় না। এই কি হচ্ছে কি? ছি, 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 ছি। রাত হয়েছে, এসো তুমি এখন প্রকাশ। প্রকাশ। জগাই, হ্যাঁ বলো মা। শোন, হ্যাঁ তোর রান্না হয়ে গেছে? হ্যাঁ, অনেকক্ষণ। শোনো, আমাদের এখানে রাত্রে কেউ খুব একটা বেশিক্ষণ জেগে থাকে না। যাও খাওয়া দাওয়া সেরে নাও। দাঁড়ান ম্যাডাম, খাওয়া দাওয়াটা পরে হবে। আপনি এ কথায় সে কথায় আসল কথাটাই কিন্তু চেপে যাচ্ছেন। আপনি আমাকে আগের কথাটার উত্তর দিয়ে যান তো। আমার বাবার কাছ থেকে আপনি ঠিক কি জিনিসটা নিয়ে এসেছিলেন? বেশ, শোনো তো, তোমার বাবার কাছে একটা নয়, দুটো জিনিস আমি এনেছিলাম। প্রথমটা হলো তার প্রতি আমার সেই সময়কার তীব্র ভালোবাসাটা। আমার বিশ্বাস আমি চলে আসার পরও বাকিটা জীবন আমার অভাব তাকে প্রতিনিয়ত তাড়িত করেছে। হ্যাঁ হ্যাঁ, তোমার মায়ের কথাটা মাথায় রেখে বলছি। হতে পারে, ইটস ভেরি মাচ পসিবল। আর দু নম্বরটা? দ্বিতীয়টা ইয়েস। দ্বিতীয়টা যদি বলি একটা গানের খাতা, বিশ্বাস করবে? কি? গানের খাতা? হ্যাঁ, আর একটা কিছু না? গানের খাতা, প্রায় 70টা লেখা গান, একটা লাল শালু দিয়ে মোড়া, একটা পুরনো বাঁধানো খাতা। খাতাটা কার? ফকির পাঞ্জোসার নাম শুনেছো কোনোদিন? পাঞ্জা শাহ? আরে না না না, পাঞ্জোসা। লালন শাহর মৃত্যুর পর প্রায় 25 বছর এই মানুষটা লালনের শূন্যস্থান পূরণ করে রেখেছিলেন। মানুষটা কিন্তু লালনের মতো নিরক্ষর ছিলেন না। আরবি, ফার্সি, উর্দু জানতেন, সুফি মতবাদ সম্পর্কে প্রচুর গান লিখে গেছিলেন, কিন্তু বাংলায়। লালনের মতো তার অনেক শিষ্য হয়েছিল, এমনকি মানুষটা বিভিন্ন জায়গায় কিন্তু গিয়ে। বাবা এই খাতাটা কোথায় জোগাড় করেছিল আর কেনই বা সেটা জোগাড় করতে গিয়েছিল? সেসব প্রশ্নের উত্তর না জানাই ভালো। শুধু জেনে রাখো, ফকির পাঞ্জোসার নিজের হাতের লেখা গানের একটা 70টা গানের খাতা, যেটা একদম অরিজিনাল, আর যেটা আছে আমার কাছে। আপনি বাবার কাছ থেকে শুধু এটাই নিয়ে এসেছিলেন? ইয়েস। আর কিছু না? না। আর এটার জন্যই বাবা সারা জীবন আফসোস করে মরলো? হ্যাঁ, মল্লার। ইম্পসিবল। আমি আপনার কথা একটা বিশ্বাস করছি। খুব স্বাভাবিক, কারণ তুমি যে ধ্যান ধারণা নিয়ে এখানে ছুটে
এসেছে তাতে তো আমার এই কথাটা বিশ্বাস না করাই স্বাভাবিক। আপনি আপনি আমাকে ঢপ মারছেন। ছি 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 ছি, এইভাবে কেউ কথা বলে? আরে থামুন তো, একটা গানের খাতার জন্য কেউ সারা জীবন এরকম আফসোস করে মরে না। আপনি কি ভেবেছেন আমি বুঝতে পারছি না? এটা আপনার আর আপনার ওই নাগর সুড্ডাটার পাকা মাথার চাল। শুনুন ম্যাডাম, আপনি আমাকে যা কিছু ভুলভাল বোঝাবেন আর আমি এখান থেকে একটা ভালো মানুষের মতো মুখ করে চলে যাব, হ্যাঁ? আপনি এটাই ভেবেছেন তো? শুনুন ম্যাডাম, আমি আপনাকে আজকের রাতটা সময় দিচ্ছি। না, কাল সকালে সূর্যের আলো ওঠার সাথে সাথে ওই আসলি মালটা আপনি আমার হাতে দিয়ে দেবেন। না, হ্যাঁ, না। আর তা না হলে আমিও দেখিয়ে দেবো যে ওটা কিভাবে। Yes. আমিও পার হয়ে বসে আছি। ওহে দয়াময়, পারে লয়ে যাও আমায়, পারে লয়ে যাও আমায়। আমি তোমাকে বলেছিলাম মল্লার, তোমার বাবার কাছে যেটা মূল্যবান বলে মনে হয়েছিল সেটা তোমার কাছে মূল্যহীনও মনে হতে পারে। হোক, মূল্যহীন হোক বা না হোক সেটা আমি বুঝে নেব। নিশ্চয়ই বুঝে নেবে, নিশ্চয়ই বুঝে নেবে, কিন্তু আমাকে তুমি এতটুকু বিশ্বাস করতে পারলে না। রাতের অন্ধকারে এইভাবে। বেশ করেছি। বিশ্বাস করার মতো আপনি কি করেছেন? হ্যাঁ? আপনি কি ভেবেছেন আপনার প্ল্যানটা আমি বুঝতে পারিনি? প্ল্যান? হ্যাঁ, প্ল্যান প্ল্যান। ওই বুড়োটার সঙ্গে আপনার সমস্ত কথা হয়ে গেছে। ওই আজকে মালটা রাতের অন্ধকারে আপনার চাকর কি জানো নাম জগাইকে দিয়ে অনেক দূরে কোথাও একটা পাচার করে দেওয়ার চেষ্টা করেছিলেন কিনা বলুন? এই তো তোমার হ্যাঁ? সুবিনার ছেলে বলে এখন দিব্যি চেনা যাচ্ছে। তোমার এই হিংস্রতার ফাঁক দিয়ে উকি মারছে সেই যৌবন বয়সে। সাবধান, কথা গণনার চেষ্টা করবেন না। যান ভেতরে যান, ওই আসলি মালটা আমার হাতে নিয়ে নেন। শোনো, একটা কথা কেন বুঝতে পারছো না? এত সহজে জিনিসটা দিয়ে দেবো বলে তো সঙ্গে করে আনিনি মোল্লার। ওই খাতাটার জন্য আমি আমার স্বজন হারিয়েছি, ওই খাতাটার জন্য আমি আমার বেশ, ধরে নিলাম ওটা আপনার একটা গানের খাতা, কিন্তু ওটার জন্য বাবা সারা জীবন আফসোস করেছে। একটা সামান্য গানের খাতা। কি বলছো সামান্য খাতা? কোনটা সামান্য, কি সামান্য? শোনো, তুমি এর মূল্য না বুঝলেও আমি বুঝি। সুবিনয় বুঝতো, আর বুঝবে ভারতের পুরাতত্ত্ব বিভাগ। কি বললেন? পুরাতত্ত্ব বিভাগ? ইউ মিন? Yes, I mean exactly what I say. এই খাতাটার জন্য ওরা অনেক দাম দেবে মোল্লার, অনেক দাম। তার মানে সামহাউ ওই খাতাটার কোথাও একটা অ্যান্টিক ভ্যালু আছে। ফকির পাঞ্জুসার নিজের হাতে লেখা গানের খাতা, তার তো একটা অ্যান্টিক ভ্যালু থাকবে। হ্যাঁ, ভারত সরকার এই খাতাটার জন্য কিছু দাম দেবে বটে, কিন্তু তার থেকেও বেশি দাম দেবে কারা জানো? ভারত কিংবা ভারতের বাইরে বেশ কয়েকটা চোরাগোপ্তা বেআইনি এজেন্সি আছে যারা বিভিন্ন দেশের অ্যান্টিক জিনিসপত্র কেনা বেচা করে আর বিভিন্ন দেশের অ্যান্টিক ডিলারদের কাছে সেসব পাচার করে। খাতাটা যদি তারা হাতে পায়, তারা সেটা অনেক অনেক
মা কি করতে চাইছিলে? হ্যাঁ? কি করতে চাইছিলে তুমি? আমাকে খুন করতে চাইছিলে? হ্যাঁ? আমাকে পেলেই তুমি এই খাতাটা পেয়ে যাবে? বেশ বেশ নাও, আমি তোমার সামনে দাঁড়িয়ে মোল্লার এই খাতাটার জন্য একদিন একটা নিরীহ মানুষ খুন হয়েছিল। আজ নয় আর একটা হবে। খুন? এখন অবাক হওয়ার মতো কিছু তো হয়নি। তোমার বাবার প্রথম যৌবনের সেই রূপ তুমি দেখোনি, তাই বুঝতে পারছো না। সস্তায় বড় লোক আমার নেশায় দিন রাত তাকে তাড়িয়ে বেড়াতো। আর ঠিক সেই সময় একটা দুষ্ট চক্রের খপ্পরে করে সুবিনয়, তাদের কাজ ছিল দেশের পুরাতাত্ত্বিক সম্পদ চড়া দামে বিদেশের বাজারে পাচার করা। আর ঘটনাচক্রে সেই খাতাটার প্রত্নতাত্ত্বিক গুরুত্বের কথা জানতে পেরেছিল সুবিনয়। চুপ করো বড় মা, চুপ করো। না, আর যে পারছি না, সব বলবো আজ। শোনো মনা, ফকির পাঞ্জুসার নিজের হাতে লেখা গানের খাতাটা তার নাতির কাছে দীর্ঘদিন ধরে খুব সযত্নে রক্ষিত ছিল। আর কি এক পারিবারিক যোগসূত্রের কারণে সুবিনয় সে বাড়িতে যাতায়াত ছিল। লোকটা সে সামলাতে পারলো না মল্লা। খাতাটা সে চুরি করেছিল, চুরি। কি খাতাটা বাবা চুরি করেছিল? হ্যাঁ, চুরি করেছিল। তার ইচ্ছা ছিল সেটা চড়া দাম পেলে বিদেশের বাজারে পাচার করে দেবে। আর ঠিক সেখানে বাধা হয়ে দাঁড়ালাম আমি। প্রথমে আমাকে ভালো মানুষের মুখ করে বোঝানোর চেষ্টা করে, তারপর অনেক যুক্তি, বিতর্ক, তর্ক, শেষে তীব্র অশান্তি। জানো বললাম, আমি না সহ্যের সীমা হারালাম। একটা রাত্রে সুযোগ বুঝে ওই খাতাটাকে সম্বল করে আমি বেরিয়ে পড়লাম মল্লা। ও ঘাট ঘুরতে ঘুরতে আমার এই জীবনের ছোট্ট নৌকাটা কি করে যে জ্যোতি প্রকাশের কাছে আশ্রয় পেয়ে গেল। মল্লা, আমার বাবা মায়ের দেওয়া সামান্য যে গয়নাগাটিগুলো ছিল, সেইগুলো বেঁচে এই ভিটেটা, তারপর সেই সবের মধ্যে গড়ে ওঠে আমার এই খামার বাড়িটা। আর একটু একটু করে বড় হয়ে ওঠে আমার ওই দীপু, আমার বাসন্তী, আমার এই জগাই, আমার রসুল, পলান, রফিক। মল্লার এই নিশ্চিন্তপুর আমার পায়ের নিচের শক্ত মাটির যোগান দিই। তাহলে কোনটা কখন হলো? এখনো বুঝতে পারলে না? খাতাটা তো সঙ্গে করে নিয়ে চলে, কিন্তু সেটা ফকির পাঞ্জুসার নাতিকে ফেরত দিলাম না। পুরাতত্ত্ব বিভাগ কেউ কিছু জানালাম, পুলিশ কেউ খবর দিলাম না। তাহলে সেদিন স্বয়ং প্রধানমন্ত্রী যে নিপাট ভালো মানুষটা বাস করছিল, আমি তো তাকে নিজে হাতে খুন করলাম। বললাম, আপনি খাতাটা ফেরত দিলেন না কেন? ফেরত দিলাম না কেন? কারণ ততদিন যে গানগুলো করে ফেলেছিলাম, মনে হয়েছিল এই অমূল্য সম্পদ আমি কিছুতেই হাতছাড়া করতে পারবো না। না কোনো বিদেশি এজেন্সির হাতে আমি ওটাকে তুলে দিইনি মল্লার। যক্ষের ধনের মতো এতগুলো বছর ওটাকে আমি আগলে রেখেছিলাম। আর জানো এই কথাগুলো আমি আমার লেখাতে স্বীকারও করতে পারিনি। আর ঠিক সেই কারণে আমার লেখাটা থমকে ছিল, কিছুতেই এগোতে চাইছিল না। প্রত্যেক মুহূর্তে মনে হয় সেই মানুষকে হিংসা লোভের পথ থেকে সরে আসতে বলার কোনো অধিকার কি আমার আছে? বলার কোনো মহত্তর সত্যের পথ নির্মাণ যে কোনো মিথ্যা দ্বারা করা যায় না। রবি ঠাকুর কি বলেছিলেন বলতো? ঠাকুর বলেছিলেন, বাউল সাহিত্যে সত্যের মধ্যে মিলনের সাধনা আছে। দেখো সেই মিলনের সভা সমিতির প্রতিষ্ঠা হয়নি, কিন্তু গান জেগেছে। গানের ভাষায় কোরআনে পুরাণে ঝগড়া বাঁধেনি। সেই মিলনে তো আমাদের ভারতীয়
আমি ঠিক করিনি, আমি ভুল করেছি। এই প্রশ্নটা করা উচিত ছিল। আমি ঠিক করিনি। আকাশে কেন মেঘ আসে, হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন ফিরে পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন ফিরে পাই না। জয় দাদা, ও জয় দাদা, হ্যাঁ রে, জেঠুকে একবার খবর দিলে হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস। দাঁড়া, তুই কোথাও যাস না, আমি জেঠুকে ডেকে নিয়ে আসছি। দাঁড়া, আমি ডেকে নিয়ে আসছি জেঠুকে। যে এত সকাল সকাল উঠে পড়েছিস যে? আমরা এই সময় ঘুম থেকে উঠি। হ্যাঁ, ভেরি গুড। আর্লি রাইজিং ইজ গুড ফর হেলথ। সকাল সকাল ঘুম থেকে উঠলে কি হয় জানিস? নিজের দিনটাকে অনেকটা লম্বা করে নেওয়া যায়। তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, চলে যাচ্ছে। এক্ষুনি? হ্যাঁ রে, অনেকটা রাস্তা যেতে হবে, সেই বিকেল হয়ে যাবে পৌঁছতে পৌঁছতে। বড় মার সাথে দেখা করবে না? না, বড় মা শুনলে কিন্তু খুব রাগ করবে। বড় মাকে বলবি আমি চলে গেছি। টাটা। দাঁড়াও মল্লার, নিয়ে যা। দাঁড়ান ম্যাডাম, ম্যাডাম, এটা আপনার কাছেই রাখুন, রাখুন রাখুন, আমার আর কোনো কাজেই লাগবে না। আর যদি পারেন তাহলে এটা ওই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে ডিপার্টমেন্ট আছে সেখানে এটা জমা দেবেন। এটা একটা ঐতিহাসিক দলিল, এটার একটা অ্যান্টিক ভ্যালু নিশ্চয়ই আছে। কি জানি, এটা পেলে হয়তো আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস আরো বেশি সমৃদ্ধ হবে। কি পারবেন না? পারবো, নিশ্চয়ই পারবো। এতদিন পারেনি, কিন্তু এবার নিশ্চয়ই পারবো। আর ওই আপনার কি যেন একটা লেখা বলছিলেন না, যে শেষ করতে পারছিলেন না? কি? সেটাও এবার শেষ করতে পারবো। হ্যাঁ, লোকটাকে জয় করতে পেরেছি যে, দ্বিধাটাকে নিশ্চয়ই মন থেকে মুছে ফেলতে পারবো। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনাকে ওটা পারতেই। জ্যোতিপ্রকাশ বাবু, মানে দেখুন, আপনাকে বলার মতো আমার কোনো মুখ নেই, তবু বলছি যে প্লিজ কালকের আচরণগুলো ভুলে যাবেন প্লিজ। ঠিক কোন আচরণের কথা বলছো বলো তো? কেন এরকম বলছেন, কেন লজ্জা দিচ্ছেন? আসলে কালকে আপনার সঙ্গে কেমন খারাপ ব্যবহার করেছি, কেমন কটু কথা বলেছি, প্লিজ এগুলো মনে পুষে রাখবেন প্লিজ। ও এই ব্যাপার। হ্যাঁ, তা ওই মনে ক্ষোভ পুষে রাখার মতো ব্যবহার তুমি আর করে উঠতে পারলে কই? যতই ওই হম্বি তম্বি করে একটা খারাপ মানুষ সাজার চেষ্টা করো না কেন, তোমার ভিতরের ভালো মানুষটা যে মাঝে মাঝে উকি দিয়ে যাচ্ছিল মল্লার, কি জানো, চাইলেও যে নিজের ভালোত্বকে লুকিয়ে রাখা যায় না। আপনি কি সত্যি বিশ্বাস করেন আমার মতো একটা রাফিয়ান টাইপ ছেলের ভেতরেও একটা ভালো মানুষ আছে? আমার বিশ্বাসের কথা থাক, নোবেল ল্যারিয়েট আলেকজান্ডার সোলঝেনেৎসিনের একটা কথা বলি, হিংসা একা বেঁচে থাকতে পারে না, তার দোসর হলো মিথ্যা। আর এই মিথ্যার সঙ্গে লড়াইয়ে অতীতে শিল্পের জয় হয়েছে, ভবিষ্যতেও তাই হবে। আর এই মিথ্যেটাকে হটাতে পারলে হিংসা এবং যুদ্ধের ভয়াবহতা উলঙ্গ হয়ে পড়বে। কি জানো মল্লার, আমার মনে হয় একটা করে ভালো মানুষ আমাদের এই সকলের মধ্যেই রয়েছে, না হলে যে পৃথিবীর ইতিহাসটা অন্যরকম ভাবে লেখা হতো, কিংবা হয়তো লেখাই হতো না। কি জানি, আপনার কথাগুলোই হয়তো সত্যি, কিন্তু যাক রাখেন। শুনুন না, ওই স্বয়ংপ্রভাদেবের সঙ্গে আমার কথা হয়েছে। হ্যাঁ বলো। ওই ফকির পাঞ্জসায়ের যে গানের খাতাটা, সেটা উনি ওই পুরাতত্ত্ব বিভাগে জমা দেবেন বলে কথা দিয়েছেন। সত্যি? মিথ্যে বলে তো মনে হয় না, কি বলেন ম্যাডাম? আরে বাপরে, কাল থেকে শুধু শুনে যাচ্ছি
ম্যাডাম ম্যাডাম ম্যাডাম। মল্লার, এই যে এদেরকে সবাইকে দেখছিস, এরা আমাকে কি বলে জানিস? বড় মা। বড় মা? তবে ওদের কাছে, তোর কাছে না। তোর বাবার সঙ্গে যদি সংসারটা আজকে ঠিকঠাক করতে পারতাম, তুই বোধহয় আমার পেটে জন্ম নিতিস রে মোল্লা। মা বলতে পারবি না? মা বল না মোল্লা, মোল্লা, মোল্লা। সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে, সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে, পাবি রে অমূল্য নিধি, পাবি রে অমূল্য নিধি বর্তমানে, পাবি বর্তমানে, সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে, সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে। অমূল্য নিধি। এখন আয়োজককর্তাও আমাদের এই ধ্রুবদাই মল্লার আচার্য। কিছু কথা শুনবো নাটকের মল্লার আচার্য, নাটক হিসাবে, নাট্যকার হিসাবে, আর পরিচালক ধ্রুবজ্যোতিকেশ, তার কাছ থেকেও শুনবো কিছু কথা। এই নাট্য উৎসবেরও কিছু কথা ধ্রুবদা মানে দুপক্ষ থেকেই বলে দেবে। ধন্যবাদ সবাইকে। সবার অনুমতি নিয়ে বাকি সদস্যরা সেটগুলো খুলুক বা ওই দিকটা রেডি করুক, কারণ পরে আরও দুটো নাটক আছে। আমি দুটো একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে এই লাইটগুলোর জন্য সামনে দর্শককে আমি দেখতে পাচ্ছি না, যে কজন এসেছেন তাদের সবাইকে আমার তরফ থেকে, বর্ধমান গ্রাফের তরফ থেকে অসংখ্য অসংখ্য প্রণাম।